পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের সাথে থাকেন। আর ভিডিওটা পুরাটা দেখেন। পুরাটা দেখলে অনেক কিছু বোঝা যায় যে একটা ভিডিওতে অনেক কিছু থাকে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে হলো শনিবার। তো প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম হয়তো রোদই উঠবো না, কিন্তু ঘণ্টাখানেক বৃষ্টি নেমে আবার রোদ উঠে গেছে। কিন্তু বাতাস আছে, কারণ এই যে গাছগাছালি পাতা দেখলে বুঝবেন যে কত ঝড়ির মতো বাতাস বইতেছে। যাই হোক, এখন এই যে সকালবেলার 10টা বাজে গেছে। সকালের খাওয়া দাওয়া সব কাজ কাম সারা হয়েছে। এখন আবার দুপুরের রান্নার সব রেডি করে দিছি। এখন আমি বললাম আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। তো এখান থেকে আমরা যে বাড়ি যাওয়া আসার রাস্তাটা, আমি এখন বাড়িতে গেছিলাম, ওখান থেকে আসলাম। ওই আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব, যে আপনারা আমাদের মানে ছোট হোক বড় হোক সবাই বুদ্ধি সবার কাজে লাগে। এই যে আমাদের নামার সিঁড়ি দিয়ে নিচ্ছি। যাই হোক, এখানে নেমে যাই। রাস্তাটা এখনও পিছল, কারণ বৃষ্টি 8টা পর্যন্ত হয়েছে, এখন 10টা বাজে। এই 10টায় যে রোদ উঠছে বাতাস, এতে রাস্তাটা একটু শুকাইছে। প্রচুর বাতাস ছাড়ছে। দেখেন মাশাআল্লাহ, পেঁপেগুলির সাইজ অনেক সুন্দর। প্রত্যেকটা গাছে এরকম মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে। এটা পেঁপের বাগান। পেঁপের বাগান হইতে বেশি সময় লাগে না, যা দেখলাম অল্প সময়ের মধ্যে এই সব রেডি হয়ে আবার পেঁপেও বড় বড় হয়ে গেল। শুধু বাতাসের শব্দ, মানে মনে হচ্ছে যে ঝড় হইতেছে। চলে আসলাম আমাদের পাকা রাস্তা। এটা হলো পাকা রাস্তা করছি। তো যে এইগুলি সরে সরে গেছে, তো এগুলি প্যাকিং দিতে হইব। হাঁটতে গেলে মানে শব্দ হয়, আবার ভাঙেও যাইতে পারে। গাছে দানা কত জায়গায় ছড়াইছে। এখানটাও তুলসী গাছ অনেক। তো বাড়ি থেকে তো আমি অল্প একটু ভিডিও করে আসলাম। তো এইখানে একটু ক্যামেরাম্যান আছে, তো হাতে দিলাম ক্যামেরাটা। তো যে বিষয়ে বললাম, যে আজকে সকালবেলায় আমরা রান্নাবাদ করতেছি, বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। তার ভিতরেই এক বোন এসে উঠছে 2টা বাচ্চা নিয়ে, খুব অসহায়। মানে তার সব বিস্তারিত আমরা শুনছি। তো পিঠি বাবা এখানে আছে, সব মায়েরাও আছে, কথা বলতেছে। আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসলাম, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও কিছু সাজেশন আমাদের প্রয়োজন, যে দেখি আপনারা কি বলেন।
তো দেখাই, এই যে এই বোন আর এই যে কোলে 1 মাসের বাচ্চা। আর এই ছেলে। বন্ধুরা, ব্যাপারটা আমাদের অনেক মর্মাহত করছে, মানে খুব কষ্ট পাইলাম ওনার এমন ঘটনা শুনে। তো একদম বৃষ্টিতে এই 1 মাসের বাচ্চাটারে ভিজায় নিয়ে আসছে, মানে আসছে কার মাধ্যমে বলি যে আগে না উনি অনেক আসতো, মানে ওনার বাড়ি হলো আরিসা। উনি মাঝে মধ্যে ভিক্ষা করতে আসতো। এখন আর কি ভিক্ষা করে না, এখন নাকি কে খাওয়ায়, তার একটা বাড়ি ঘর আছে ছোট, ওইখানেই থাকে। সে নিয়ে আসছে, সে আমাদের বাড়ি ঘর চিনে, মানে অনেক সময় তো অনেক দীর্ঘদিন ভিক্ষা করছে, বাড়ি ঘর আস্তে আস্তে চিনে গেছে। তো এর আগে দেখে গেছে আমাদের বৃদ্ধাশ্রম। তো আমরা তো আর জানি না, কিছু বলে নাই। আজকে হঠাৎ করে দেখে বৃষ্টিতে ভিজা এই বোনটারে নিয়ে 2টা বাচ্চা নিয়ে এসে উঠছে। তো উঠছে পরে তো তাড়াতাড়ি বারান্দা বসাইলাম, যে শুনলাম কি ঘটনা। সে আবার বললো তার চলে যাইতে হইব, সে চলে গেল রাইখা, যে তোমরা সিদ্ধান্ত নেও এখন ফিরাই দিবা না কি করবা। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আসছে যখন কষ্ট করে বৃষ্টিতে ভিজা থাকুক, আমরা খোঁজ খবর নেই। বা বিস্তারিত একটা অসহায় মানুষ বাড়িতে এসে উঠলে তারে ফেলাই দেওয়া যায় না, মানে তাড়াই দেওয়া যায় না। এখন ওনার হলো এই বাচ্চাটা নাকি যখন মানে হওয়ার আগে, তখন ওনার স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে, এতটুক বাচ্চা নিয়ে কাজ করেও খাইতে পারতেছে না। আবার এই কয়েকদিন কিভাবে চলছে জিজ্ঞেস করছি, বললো এর বাড়ি ওর বাড়ি চাই চিন্তাই না খাইছে। এখন ওই যে দিয়ে গেছে সেই তারই অন্য মানুষরা চালায়, সে তো আর খাওয়াইতে পারবো না। তো তার বাড়ি থাকতে দিছে, তার বাড়ি একটা ঘরে থাকতো। এই বাচ্চাটা নাকি যে আমাদের মানিকগঞ্জে এক সরকারি হাসপাতালে সেই নিয়ে গেছিলো, সিজারে হয়েছে 1 মাস আগে। তো একদম নীতি করে দিছে ডাক্তাররা সবাই, যেহেতু কেউ নাই। এখন তো আমরা তো আসছে পরে এই বাচ্চাটা এসেই কইতেছে মা আমারে ভাত দিতে বলো, আমার খিদা লাগছে। রাতে কি খাইছে না খাইছে, পরে আমাদের রান্না হওয়ার সাথে সাথে বাচ্চাটারে ভাত খাওয়াইছি, পরে আপাও খাইছে, সবার সাথে খাইলো। তো এখন আমরা কি করব, তার আইডি কার্ডও আছে, সবই আছে, বয়সও কিন্তু কম না, প্রায় আমাদের মতো। এই জন্যে আপা বললাম, আবার একদম বৃদ্ধও না, এই জন্য আমরা একটু সংকোচ করে গেছি, এটা আমাদের বৃদ্ধাশ্রম। কিন্তু মানুষ তো অসহায়, এখন কোথাও যাওয়ার জায়গা নাই। 2টা বাচ্চা নিয়ে এই বাচ্চাটা হয়তো মাদ্রাসায় ভর্তি করে দেওয়া যায়, ব্যবস্থা করা যাবে, সেই বয়স হয়েছে। আর এই বোনটার তো এই বাচ্চাটা একটু বড় হইলে সে না, সেও আবার নইরা চড়া খাইতে পারবে। এখন তো বাচ্চা রেখে সে কিছুই করতে পারে না। এখন আমরা যে কি করব, আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। তো আপনাদের সাথে তো শেয়ার করলাম, আপনারা আমাদের ডিসিশন, আপনাদের কার কেমন মতামত, ঠিক না? অবশ্যই জরুরি ভিত্তিতে জানাইবেন। আমরা আসলে বলি, ঘটনাটা হচ্ছে যে এই বোনটা খুবই অসহায়, যেহেতু বাচ্চা জন্ম মানে পেটে থাকা অবস্থায় আর কি মারা গেছে ওনার হাজবেন্ড। তো এর চেয়ে মর্মান্তিক আর কিছু হয় না। তো এই 2টা বাচ্চা নিয়ে উনি খুবই অসহায় অবস্থায় আছে। তো আমরা আসলে ওনার মোটামুটিভাবে যেটা শুনলাম আর কি ওনার কাছ থেকে, তো তারপরে আমরা একটু খোঁজ খবর নেব যে ওনার মানে আত্মীয় স্বজন বা কেউ আছে কিনা কোথাও। যারা নাই দেখুন, তা তো মানে আত্মীয়স্বজন আছে। যদি কেউ কোনো দেয়, তা আমাদের এখানে তো আসলে একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে তো আমরা রাখতে পারি না। যেহেতু আমাদের এটা মহিলা বৃদ্ধাশ্রম, উনি বৃদ্ধা না যদিও, তারপরেও বয়স একেবারে কম না, 40+। তো আসলে কি হচ্ছে, এই অসহায় মানুষদের জন্য আসলে আমার এই আশ্রম, অসহায় দুস্থ মানুষদের জন্যই এই আশ্রম তৈরি করছি আমরা। যে শুধু বৃদ্ধ মায়েরাই যে থাকবে তা না, যে এইরকম অসহায় মানে আমাদের নিজেদেরই চোখে পানি চলে আসে। তো আসলে দেশ বিদেশে যেখানে আছে, হ্যাঁ এতিম তো অবশ্যই। তো আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা
এমন একটা প্রতিষ্ঠান, সেবামূলক একটা প্রতিষ্ঠান, হ্যাঁ যে এই এতিমদের পাশে আমরা দাঁড়ানোর চিন্তা ভাবনা করতেছি আর কি। তো আপনারা একটু আমাদেরকে যদি করেন, কারণ আমরা তো একা না, আপনাদের নিয়ে আমরা মাথার উপর আল্লাহ আর আপনাদের একটা উসিলা। হ্যাঁ, আপনারা বুঝছিলেন। তো আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে একটু ভালো হয়। আমাদের যারা এই প্রতিষ্ঠানের সাথে যে বন্ধু বান্ধবরা জড়িত আছেন, ভাই বোনেরা, তারা আমাদেরকে একটু জানাবেন, যে সাজেশন দেবেন যে আমরা কি করতে পারি এই অসহায় বোনটার মধ্যে। তো এইটাই বলে করতেছি। আর আমরা অবজারভেশনে থাকুক, দু একদিন থাকুক, তারপরে আমরা আর কি নিজেরাই আমরা ফাইনাল সিদ্ধান্তটা আর কি এখনো পর্যন্ত নেই আপনাদের কাছ থেকে শুনে আমরা নেব আর কি। এই যে আসার পথে যে কান্না কাঁদতেছে, মানে আসলে চোখের পানি, তারপরে কষ্টের চোখে থাকে না তো ভিতরে চোখের পানি। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে এলাম যে তারপরে এখানে যারা বিশেষ বিশেষ যারা আছেন, যেমন আমার মাননীয় শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই আছেন, হ্যাঁ, তারপরে আশিক ভাই আছেন, তারপরে আশরাফ চৌধুরী সাহেব আছেন। হ্যাঁ, তো যাই হোক, এরকম আরো অনেকে আছেন যাদেরকে নিয়ে আমরা এই বৃদ্ধাশ্রমটা গঠিত করছি। তো আমরা সবার সিদ্ধান্তই নেব, সবার সিদ্ধান্ত নিয়ে আমরা এটা ফাইনাল করব। আর যারা আমাদের দর্শক আছেন তারাও আমাদের সাথে মানে মতামত পোষণ করবেন একটু, যে আমরা আসলে এই মায়ের এই বন্ধে নিয়ে কি করতে পারি। আমরা কি এই বন্ধে এখন আমরা তো এটা তারা দিতে পারবো না, এটা অমানবিক কাজ। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, আমরা বের করে দিতে পারি না এখন। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আমরা পারতাম, যদি ওরা নিজের একটা বাড়ি থাকতো তাহলে আমরা হয়তো পাশে দাঁড়ানোর মতন একটা সিস্টেম করতে পারতাম, একটা ঘর থাকতো। হ্যাঁ, তো ওনার আসলে কিছুই নাই, নিজের বলতে কিচ্ছু নাই। আমরা স্বামী থাকতে উনি ভাড়া থাকতো। জি, হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকছে আর কি। তো এখন তো স্বামী নাই, এখন ঘর ভাড়া দেবে কোত্থেকে? আর এই দুটো বাচ্চা নিয়ে ওই কাজই করবো কিভাবে, খাইবো কিভাবে? তো এই যে 1 মাসের বাচ্চারে দেখলাম একটু সুজি চাল দেওয়া ভিটারে, এই বাচ্চারে সুজি খাইলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তা তো অবশ্যই। আসলে যে যেখান থেকে আর এই বাচ্চাটা হলো মেয়ে, এক ছেলে না, আর মেয়ে, বাচ্চাটা মেয়ে। তো যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা একটু সদয় মনোযোগী হবেন, যে এই ভালো কাজটার সাথে যাতে আমরা যুক্ত থাকতে পারি আর কি। যে কোনো একটা ব্যবস্থা জানি এই বনটা করে দিতে পারি, আর আমাদের দ্বারাই জানি কারো মনে আঘাত না লাগে। এখন আমরা পারি যে ফিরাই দিলাম, যে হয়তো কোথাও না কোথাও আল্লাহ তারে নিয়ে যাইব, কিন্তু আমরা আল্লাহ এখানে আইনা পৌঁছাই দিছে, এখন আমরা ফিরাই দিলাম, আমরা অপরাধী হয়ে যাব। আমরা তো আর খুঁজে নিয়ে আসিনি, আল্লাহ এখানে পৌঁছাই দিয়েছে। তো আমি আর একটা কথা বলি, তো বিদেশ থেকে তো অনেক ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন, মানে প্রবাসে আর কি, যে ভাই বোনেরা আছেন অনেকে অনেক ধরনের হেল্প করছেন। আমার এক বোন আছে কানাডা থেকে, উনিও এক বোনের নিছে, দায়িত্ব নিছে, যে ওই বোনের আজীবন উনি ভরণ পোষণ করে, মানে 2 মাস পর পর এই টাকা পয়সা দেয়। জান্নাতের আম্মু, হ্যাঁ, ওনার হাতও নাই পাও নাই, এরকম একটা অসহায়, কিন্তু চলতে পারে আল্লাহ। হ্যাঁ, তো আমরা অলরেডি আর কি একটা সিদ্ধান্ত নিতে চাইতেছি আর কি, এই এর নিয়ে, এই বন্ধু নিয়ে, যে ওনার পাশে যদি দাঁড়ানো যায়, এই এতিম অসহায় পাশে দাঁড়াইতে পারলে তা আল্লাহ ও রাজি খুশি হয়। সবচেয়ে বড় কথা, বাচ্চা দুটা যে এতিম হয়ে গেছে, এদের যদি আমরা এখন বলি চলে যাক, কোথাও না কোথাও যাইবো, কিন্তু আমাদের এটা অমানবিক কাজটা। এটা তো আসলে অমানবিক একটা কাজ হয়। তো যাই হোক, আমরা যে সিদ্ধান্তই নেই আপনাদের সাথে নিয়ে নেব, আপনাদের সাথে শেয়ারও করি। আর ওনাকে আমি অলরেডি বলছি যে আপনি 2-1 দিন থাকেন, থাকার পরে দেখে আমরা কোন সিদ্ধান্তটা নিতে পারি। তার ভিতরে মনে করো যে বিদেশে আমার ভাইদের সাথে বোনেদের সাথে হয়তো যোগাযোগ হইলে তারা আমাদের একটা ডিসিশন জানাইবো। এই অপেক্ষায় আর কি এই ভিডিওটা করলাম, আর এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিব, আপনারা একটু দেখেন, মানে আমরা সেইভাবেই লিখে দেবো, জানি আপনারা যার নজরে পরে ভিডিওটা একটু দেখেন, জানি সবাই একটু আমাদের বুদ্ধি পরামর্শ দিতে পারে।
তো এই অবস্থায় আছে এখন। এই মায়েরাও খুব কষ্ট পাইলো শুই না, যেরকম যে মায়েরা নয় একটু বয়স হয়েছে, তার বয়স কত হইব 40, আইডি কার্ডে তো তাই। এরকমই, হ্যাঁ। এই আপার বয়স 40 বছর হইব। এরকমই হইব আনুমানিক ধারণা। এই জন্য আপাই বললাম, যেহেতু আমাদের বয়সেরই, এই জন্য বোন বললাম। তো এখন আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা আমাদের একটু সিদ্ধান্ত জানাইন। মানে আমরা এখন দুটানায় আছি, এটা হলো আমাদের মহিলা বৃদ্ধাশ্রম। তো এখন তো আপা বৃদ্ধও না, আবার এই দুইটা এতিম বাচ্চা নিয়ে কই যাইবো, তার কোনো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আত্মীয় স্বজন কেউ তার থাকতে দেয় নাই। এটাই হলো বিষয়। ওর মুখের মধ্যে এত নীল নীল দাগ হয়েছে, তো মাসি তো কথা না শুনলে এভাবে মারতে হয়। ওর মুখটা পুরো নীল হয়ে গেছে, লাল হয়ে গেছে, এতটুকু বাচ্চারে মারে, শুনে না। কষ্ট লাগে না? তো আসলে ওভাবে করলে অভাবে যেটা যা মানুষের হয় আর হয়, কি, মন মেজাজ ভালো তো থাকে না। আসলে এই খাবারের কষ্ট তো বড় কষ্ট দুনিয়াতে। বড় কষ্ট। তো তারপরে আসলে আমাদের যেহেতু দেশ বিদেশের ভাই বোনদেরকে নিয়ে আমাদের এই আশ্রম, তো তাহলে এই বোনের মুখ থেকে কিছু শুনি আমরা, ওনার জীবনের কি গল্প। আমার স্বামী মারা গেছে, আমার বাচ্চা দুটো আমার আত্মীয় স্বজন কেউ নাই। আমি বড় অসহায়, আমার এই আপারা আস্তানা এসে আমি আস্থা নিচ্ছি, আপনারা সহযোগিতা করুন। আমার বাচ্চা দুটো এতিম। তো আসলে ওনার আসলে বলার ভাষাও নাই, কি বলবো? কারণ হচ্ছিলাম কথা বলার একটা থাকে, মানুষের একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি সামর্থ্যটাও ওনার নাই, কারণ কষ্টে মানুষকে গ্রাস করে ফেলছে। আর 1 মাস হয়েছে সিজার হয়েছে। একদম, হ্যাঁ, উনি তো নিজে অসুস্থ, সেইটাই, এটা বুঝি আমরা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তা আপনারা আমাদের এই ব্যাপারটা দেখবেন, একটু ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, বিকেলবেলা বেরিয়ে পড়লাম। তো একটা জিনিস দেখায় আপনাদের, তো আমরা তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যাচ্ছি হলাম আমাদের বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ যেটারে বলে, ওইখানে খুব ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ রথের মেলা মিলে। এটা হিন্দু সম্প্রদায়ের একটা খুব বড় মেলা। তো এই মেলায় অনেক কিছু ওঠে, আমরা ছোটোবেলা আগে যাইতাম অনেক, তো যাচ্ছি, দেখানোর চেষ্টা করি। এই মেলার মধ্যে চলে আসলাম, দেখাই আসলে রথের কিভাবে রথ করে, রথ সাজায়। এই যে রথ, তো আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলায় এই মেলায় আমরা অনেক আসছি। তো প্রায় না হইলেও 20 থেকে 25 বছর পর আমি আবার এই মেলার ভিতরে আসলাম। তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু বিকেলের পরিবেশ। তো মেলার মধ্যে বহু কিছু, মানে মাটির জিনিস, তারপরে খাবারের জিনিস, মশলা আইটেম, বিভিন্ন ধরনের জিনিস এই মেলার মধ্যে ওঠে। আর গ্রামের খুব জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী একটা মেলা। তো এই মেলাটা মানে আমরা তো ছোটোবেলায় যখন আসতাম, তখন এখানে দেখা গেছে 20-50 টাকা নিয়ে মেলায় আসতাম, মানে মেলার ভিতরে ঘুরতাম আর করতাম। তো এখানে অনেক রকমের লোকই আছে, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে আসে। তো এখানে যে কসমেটিক্স আইটেমের যে দোকানগুলো, এগুলো মানে মোটামুটি এক কথায় অনেক বড় মানে মেলা, মোটামুটি আর কি, মানে পুরো একটা ইউনিয়ন পরিষদের একটা মাঠ।
তো এই মাঠটা পুরোটাই আর কি একদম বোঝাই, কানায় কানায় পূর্ণ। তো যাই হোক, আপনাদের যতটুকু সম্ভব আর কি দেখানোর চেষ্টা করলাম। তো মেলার মধ্যে তো এত কথা বলাও যায় না, যে কারণে আমি ভিডিওটা করে আইনা পরে ভয়েসটা সেট করে দিলাম, মানে মোটামুটিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এখন বাড়িতে চলে যাব, বিদায় নেই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।